আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদ পরবর্তী আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িতের তড়িৎ ধারক। তোমরা অলরেডি জানো যে এটার উপর আমরা একটা ক্লাস দিয়েছি অলরেডি। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তড়িৎ ধারকের বাকি যে অংশগুলো রয়েছে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে অন্যান্য দিনের মতো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা কে কোন জায়গা থেকে আজকের লাইভ ক্লাসে জয়েন করেছো আমার সাথে। আমরা একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। আর আরেকটা জিনিস আমাকে একটু ইনফর্ম করবা, তোমাদের যদি সাউন্ডে কোনো ধরনের প্রবলেম হয় বা তোমরা প্রবলেম ফেস করো সেক্ষেত্রে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, অনেকেই হচ্ছে সালাম দিছে। সবার সালামের উত্তর একবারে দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা দিয়ে দিই। আজকে হচ্ছে আমি খুব বেশি কমেন্ট করতে পারবো না, আমার এই ফোনটা অফ হয়ে যেতে পারে, মাত্র 4% চার্জ আছে। তো স্টার্টে তোমরা একটু কমেন্ট করে ফেলো। আহ, আমি হচ্ছে তোমাদের লাইভের শেষের দিকে আমরা চেষ্টা করব কমেন্টগুলো পড়ার। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো, আমি হচ্ছে আমার সুবিধা মতো সময় তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিব। হয়তো সবসময় আমার আজকে কমেন্ট পড়াটা সম্ভব নাও হতে পারে, বিকজ যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে আমি পরবর্তীতে তোমাদের আনসারগুলো দিব। একজন জানাচ্ছে সাউন্ড কম। সাউন্ড তো কম হওয়ার কথা না। আচ্ছা, এখন আমাকে একটু জানাও তো তোমরা যে সাউন্ড কি কম শোনা যাচ্ছে নাকি ঠিক আছে? এখনের সাউন্ডের অবস্থা কি একটু জানাও আমাকে কমেন্ট করে। ওকে, সো আমাদের হচ্ছে একটু ব্রডকাস্টে মেবি সাউন্ড কম যাচ্ছে তোমাদের ওইখানে। আমাকে ফাইনালি একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা আগের চেয়ে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি সাউন্ড ইমপ্রুভমেন্ট হয় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। অলমোস্ট 6 মিনিট পাস্ট। ওকে, সো আমাদের হচ্ছে একটু ব্রডকাস্টে মেবি সাউন্ড কম যাচ্ছে তোমাদের ওইখানে। আমাকে জানাও যে সাউন্ডটা আগের চেয়ে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি সাউন্ড ইমপ্রুভমেন্ট হয় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। ওকে, আই থিঙ্ক আগের চেয়ে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে।
ওকে ডান। সো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সবাইকে লাইভে জয়েন করার জন্য। অলমোস্ট তোমরা 51 স্টুডেন্টস অলরেডি আমার ক্লাসে জয়েন করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা যারা সালাম প্রদান করছো তাদের সবাইকে আবারও ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। ওকে ডান, তাহলে আমরা শুরু করি। আমাদের টপিকটা হচ্ছে কি, তড়িৎ ধারক। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ ধারকের উপর বেসিক্যালি তোমাদেরকে পড়াইছিলাম কিভাবে সিরিজে ধারক থাকলে এবং সমান্তরালে ধারক থাকলে তার আমরা তুল্য ধারকত্ব বের করি, এবং এরপর তোমাদেরকে আমি বেশ কিছু শর্ট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যাতে করে পরীক্ষাতে আসলে তোমরা দেখা মাত্রই 4-5 সেকেন্ডের মধ্যে আনসারগুলো করে ফেলতে পারো। সো যারা ক্লাসটা দেখছো তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আর যারা দেখোনি, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে প্রবেশ করে লাস্ট ক্লাসগুলো দেখে নিবা, কারণ লাস্ট ক্লাসগুলো দেখলে তোমার জন্য ক্লাসগুলো বুঝতে অ্যাকচুয়ালি অনেক বেশি সুবিধা হবে। সো আমরা লাস্ট ক্লাস থেকে একটু শুরু করি। আমাদের তড়িৎ ধারকের বেসিক্যালি কনসেপ্টটা কি ছিল। আজকে তোমাদেরকে আমি মূলত পড়াবো গোলাকার ধারকত্ব, তারপরে সমান্তরাল পাতের ধারকত্ব, তার পাশাপাশি তোমাদেরকে আমি ধারকের যে শক্তি নির্ণয় এবং এই রিলেটেড কিছু কোয়েশ্চন তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করবো আজকের ক্লাসে। সো একদম সহজ করে যদি বলি যে আমাদের ধারক হওয়ার জন্য কি লাগে, তোমার হচ্ছে ধরো দুইটা পাত লাগে। আমরা আমরা এই জিনিসটা তোমাদেরকে আগেও বলছিলাম যে কাছাকাছি স্থাপিত দুইটা পাত, এবং এই পাতগুলোকে যদি আমি মনে করো, ধরো আমি কানেক্ট করে দিলাম একটা ব্যাটারির সাথে, এটা হচ্ছে প্লাস আর এটা হইতেছে মাইনাস, ঠিক আছে। এই যে আমাদের এখানে মনে করো দুইটা সমান্তরাল পাত আছে, এই যে সমান্তরাল পাত, যেহেতু আমরা এটা প্লাস, এটা তো বুঝো এটা হাই ভোল্টেজ, এটা মাইনাস, এটা হইতেছে লো ভোল্টেজ। এটা প্লাস হওয়ার কারণে অফকোর্স আমার এই যে পাতটা আছে না, এখানের পাতটা আমার কি হয়ে যাবে, সবগুলো প্লাস হয়ে যাবে, এবং এইটা কি, এটা যেহেতু মাইনাসের সাথে কানেক্টেড, অফকোর্স আমার এই সবগুলো কি হবে, মাইনাস হবে। সো এই যে কাছাকাছি স্থাপিত দুইটা কি করছি আমরা, পাত রাখছি, এবং এই পাতের যে মধ্যবর্তী স্থান আছে না, এই জায়গাটা টোটালি তোমার থাকবে হইতেছে অন্তরক পদার্থ দ্বারা বেষ্টিত। সো কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহী পাতের মধ্যে আমরা অন্তরক জাতীয় পদার্থ স্থাপন করে আমরা কি করতেছি, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করতেছি। এর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই মূলত হইতেছে আমার তড়িৎ ধারক, যাকে আমরা ইংরেজিতে ক্যাপাসিটর বলি। খুবই সহজ একটা জিনিস, আমরা দুইটা পাত নিছিলাম, একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এটা তো আমরা বুঝতেছি চিত্র দেখে। তারপরে আমাদের এই দুইটা পরিবাহী যে পাত ছিল তার মাঝখানে যাই থাকবে, এখানে অন্তরক পদার্থ থাকবে। অন্তরক পদার্থ মানে এখান থেকে এখানে, বুঝতেছো, যেহেতু অন্তরক পদার্থ তার মানে তড়িৎ প্রবাহিত হবে না। সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহী পাতের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ, এই যে চার্জগুলো, এখন যদি তুমি এখান থেকে ব্যাটারিটা সরিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাস মাইনাস চার্জ কিন্তু থেকে যাবে। এই যে তড়িৎ আধান রূপে আমরা শক্তি সঞ্চয় করতেছি, এর যে প্রক্রিয়া বা পদ্ধতি, কি বলা হয়, ধারক। সো এই ধারককে আমরা মূলত সি দ্বারা প্রকাশ করি। কেন সি দ্বারা প্রকাশ করি, কারণ ধারক হচ্ছে আমার ক্যাপাসিটর, এর জন্য আমরা কি দ্বারা প্রকাশ করি, ধারককে সি দ্বারা। সো এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, মানে আবারও দেখো হাই ভোল্টেজ লো ভোল্টেজ হইতেছে, তার মানে এই দুইটার মধ্যে কি অফকোর্স একটা বিভব পার্থক্য থাকবে না, অবশ্যই একটা বিভব পার্থক্য থাকবে। তার মানে আমরা একটা জিনিস খুব সহজেই এখানে বলতে পারি, যেহেতু আমার এখানে একটা, এটা প্লাস এটা মাইনাস, একটা বিভব পার্থক্য থাকতেছে, সো ধারককে আমরা প্রকাশ করতেছি সি দ্বারা। এই ভি বিভব পার্থক্যের জন্য আমার হইতেছে এখানে কি পরিমাণ চার্জ আসা লাগতেছে, আমি তো জানি না কিউ পরিমাণ চার্জ, তাহলে আমরা কি বলতে পারি যে ভি বিভব পার্থক্যের জন্য আমার চার্জ লাগতেছে হইতেছে কিউ পরিমাণ। তাহলে একক বিভব পার্থক্যের জন্য আমার কতটুকু চার্জ লাগে, নিশ্চয়ই কিউ বাই ভি, এটা তো ঐকিক নিয়ম থেকেই আমরা লিখতে পারি। সো খুবই সহজ জিনিস, দেখো আমরা সমান্তরাল পাত নিয়েছিলাম, এখানে প্লাস হয়েছে মাইনাস, এই সব কিছু বুঝতে পারছি, প্লাস মাইনাসের জন্য একটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ হোয়াই এখানের মধ্যে একটা বিভব পার্থক্য আছে। সো এই যে বিভব পার্থক্য ক্রিয়েট করার জন্য আমার কি লাগছে, কিউ পরিমাণ চার্জ লাগছে না, অনেকগুলো আধান লাগছে না। সো আমরা ধরলাম ভি পরিমাণ বিভব পার্থক্য ক্রিয়েট হওয়ার জন্য আমার চার্জ লাগবে হচ্ছে কিউ। আমরা এখন লিখতে পারি 1 ভোল্টের জন্য হবে কিউ বাই ভি, এবং এই জিনিসটার নামে হইতেছে ধারক।
অর্থাৎ ঠিক যে পরিমাণ আধান জমা হলে এই দুই পাতের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য হয়, সেই পরিমাণ আধান কি বলা হয়? তড়িৎ ধারক। তার মানে আমরা কি লিখতে পারি? সি ইকুয়ালস টু, যেহেতু 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য যতটুকু চার্জ দরকার হয়, তার মানে 1 ভোল্টের জন্য নিশ্চয়ই কিউ বাই ভি দরকার হয়। তার মানে আমরা ফর্মুলায় কি লিখতে পারি? কিউ বাই ভি। দ্যাট ইজ ওয়াই আমার ফর্মুলা হয়েছে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ফর্মুলাটা আসছে, একদম ডেফিনিশন থেকেই চলে আসে। তো তোমাদেরকে ধারকের কনসেপ্টটা বুঝালাম, ডেফিনিশন দিলাম, ডেফিনিশন থেকে সি ইকুয়ালস টু কিভাবে কিউ বাই ভি আসছে এই জিনিসটা তোমাদেরকে দেখাইলাম। এখন খেলা হইতেছে কি, আমাদের এই জিনিসটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সি ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসছে কি? কিউ বাই ভি। এবার আসো আমরা চাইবো হইতেছে গোলাকার একটা পাতের ধারকত্ব আমরা নির্ণয় করতে চাই। সো তোমরা একটা জিনিস তো জানো যে গোলকের কেন্দ্রে আর পৃষ্ঠে বিভব তো ইকুয়াল। সেই গোলকের জন্য আমরা বিভবের ফর্মুলা কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন নট। ধরো আমরা শূন্য মাধ্যমের জন্য বের করতেছি, কে এর মান আর লিখলাম না 1। এখানে তোমরা তো জানো যে ফর্মুলা কি হবে, আমার ফর্মুলা হবে কি? কিউ বাই কি হবে? আর হবে। সো আমরা এই জিনিসটা লিখতে পারি v ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, কে লিখলাম না, শূন্য মাধ্যম ধরে নিছি, এপসাইলন নট দ্বারা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শূন্য মাধ্যম, আর হচ্ছে কিউ বাই আর। সো আমরা এখানে একটা কাজ করে দিই, আমরা এই ফর্মুলাটা এখানে বসায় দিই, কিউ লিখলাম আর ভি এর ভ্যালু হইতেছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি আর। এখন একটু যদি ক্যালকুলেশন করি, কিউ ইনটু এখানে 4 পাই এপসাইলন নট, আরটা উপরে চলে যাইতেছে, কিউটা নিচে আসতেছে। সো আমরা কিউ আর কিউ যদি কাটাকাটি করে ফেলি, সেক্ষেত্রে আমার আনসার চলে আসতেছে 4 পাই এপসাইলন নট আর। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা। এইটা আমাদেরকে অফকোর্স মাথায় রাখতে হবে যখনই আমাকে বলবে যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমার হচ্ছে ধারকত্ব বের করার জন্য, তখন আমাকে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর এর ফর্মুলাটা ইউজ করতে হবে। এটা একটু ভালোভাবে মাথায় রাখো। সো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমরা কি আবার দরকার আছে? আমরা তো অলরেডি বুঝতেই পারছি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, আবার ভি ইকুয়ালস টু এই ফর্মুলাটা আগে থেকেই জানি। যারা জানো না তারা হচ্ছে আগের ক্লাসগুলো একটু দেখে নিবা। এখন আমরা ভি এর মানটা যদি এখানে বসায় দিই, তাহলে আমার ফর্মুলাটা এইভাবে আসতেছে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। আমাকে এখন একটু কমেন্ট করে জানাও যে আমরা এই যে এতটুকু বুঝাইলাম, প্রথমত হচ্ছে ধারকের ডেফিনেশনের পরে ধারকের ফর্মুলা আনলাম, এবং নরমালাইজ ধারক থেকে আমরা হইতেছে এখন চলে গেছি গোলাকার ধারকের ক্ষেত্রে, তারপরে আমরা হচ্ছে সমান্তরাল পাতের ধারকত্ব বের করব। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর হচ্ছে তোমাদের টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমরা একদম বেসিক জিনিসপত্র পড়তেছি, এবং আমি হচ্ছে তোমরা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে আসো তাদেরকে টার্গেট করে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। আর এডমিশনের জন্য তোমরা যখন ভর্তি এইচএসসি পরীক্ষার পরে তোমাদের জন্য স্পেশালি এডমিশনের জন্য ক্লাস নেব একদম শর্টকাট। আমরা একটু ডিটেলসে যাচ্ছি, এই জিনিসগুলো হয়তো বা অনেকের জানা আছে, বাট যেহেতু ফার্স্ট ইয়ারের অনেকে আছে যারা হয়তো বুঝে না, তাদের জন্য একদম সহজ করে বলা আর কি। সো এতটুকু আগে আমাকে একটু জানাও। আচ্ছা, একজন জানাইছে যে আগের ক্লাস কোথায় পাবো? আগের ক্লাসগুলো পাবো ভাইয়া, এটা হচ্ছে আজকের যেখান থেকে আমরা পোস্ট দিছিলাম ওইখানেই দেখবা লিঙ্কে দেওয়া আছে। তারপরেও তোমাদের সুবিধার্থে আজকে ক্লাস শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে আমি আগের ক্লাসগুলো লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা হচ্ছে আমার ক্লাসটা দেখে নিতে পারো। লাস্ট 4টা ক্লাস নিছি এবং স্থির তড়িতের উপর 3টা অলরেডি নিছি। আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতেছি, বিকজ তোমরা এতে ভালোভাবে বুঝো আর কি। সো একটু জানাইতে থাকো তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, অনেকেই জানাইছে, জান্নাতুন নাইম, তারপর হচ্ছে মিনহাজ। মিনহাজ জানাইছে সবার ঈদ কেমন কাটছে। আচ্ছা, সবার ভালোই কাটার কথা। শিলা খান জানাইছে বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে, এর জন্য সবাইকে থ্যাংক ইউ। তোমরা হচ্ছে এটা তো জানো, লাস্ট ক্লাসে তোমরা বলেই দিছিলাম ধারকের একক হচ্ছে কি ফ্যারাডে, এবং 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম্ব। এই জিনিসটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো। সো এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, তোমাদেরকে পড়াবো সমান্তরাল পাত ধারকত্ব। ওকে, সো এটা যেহেতু বুঝতে পারছো, এটা আমরা মিটিয়ে দিতেছি। আচ্ছা, সমান্তরাল পাত ধারকত্ব বের করার জন্য আমরা আরেকটা কাজ করি। আমরা কি করব, তোমরা নিশ্চয়ই প্রাবল্যের যে ফর্মুলা, একটা ফর্মুলা এই জিনিসটা জানো, এই জিনিসটা তোমাদেরকে একটু জানতে হবে।
প্রাবল্যের জন্য আমরা এইভাবে লিখতে পারি সিগমা বাই এপসাইলন। কেন? এই সিগমা হচ্ছে তোমার আধান ঘনত্ব। সো প্রাবল্যের একটা এমনিতে আমরা কয়েকটা ফর্মুলা জানি, যে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ইকুয়ালস টু তোমরা তো জানো যে বাই কিউ, লাস্ট ক্লাসগুলোতে পড়াইছিলাম। আবার কি লেখা যায়, সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটাও জানো, রাইট? তারপরে ই সমান সমান ভি ইকুয়ালস টু ইডি, তার মানে ই ইকুয়ালস টু ভি বাই কি লেখা যায়, ডি লেখা যায়। অনেকগুলো ফর্মুলাই কিন্তু জানি আমরা। সো এখন দেখো, তার মানে আমরা ই দ্বারা অনেকগুলো ফর্মুলা শিখতেছি। কি ফার্স্ট অফ অল হচ্ছে এফ বাই কিউ, কারণ এক কুলম্বের উপর বলেই বলছিলাম প্রাবল্য, যখন তোমাদেরকে প্রাবল্য বিভব রিলেটেড একটা ক্লাস দিছিলাম, ওইখানে আমরা এই ফর্মুলাগুলো তোমাদেরকে আমরা একদম ধরে ধরে বুঝিয়ে দিছিলাম। তারপরে এটাও শিখছিলাম সি ইন্টু কিউ বাই আর, আমরা লিখলাম না 1/4 পাই এপসাইলন নট। তোমরা তো জানো যে সি মানেই কি 1/4 পাই এপসাইলন নট, এটা তো জানো, আর লিখলাম না সহজে লেখার জন্য। তারপরে ভি বাই কিউ লেখা যায়, ডিও লেখা যায়। এখন কি পাইতেছো, সিগমা বাই এপসাইলন, রাইট? তার মানে দেখো ই দ্বারা কিন্তু আমরা চারটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, ইকুয়ালস টু এফ বাই কিউ, সি ইন্টু কিউ বাই আর, ভি বাই ডি, সিগমা বাই এপসাইলন। সো এই চারটা যদি একটু মনে রাখতে পারো, আমার মনে হয় না প্রাবল্য রিলেটেড কোনো ম্যাথে তোমার প্রবলেম হবে, বিশেষ করে এমসিকিউর জন্য খুব সহজেই করে ফেলতে পারবা। আর রিটেনের জন্য ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রেই দেখবা, সরি এখানে একটা আর স্কোয়ার হবে, ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখো এই ফর্মুলাটা ইউজ করা লাগতেছে রিটেনের জন্য। আমি বারবার বলে দিচ্ছি, রিটেনে ইকুয়ালস টু এই ফর্মুলাটা অনেক বেশি কাজে দিবে, 1/4 পাই এপসাইলন, আর এখানে কে লিখতে পারো কিউ বাই আর স্কয়ার। কে কেন লিখছি, কারণ মাধ্যমটা শূন্য মাধ্যম না হয় অন্য যে কোনো মাধ্যম হতে পারে। তুমি যদি কে না লিখো, জাস্ট 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার লিখো, তার মানে এটা হবে শূন্য মাধ্যমের জন্য। আমার মনে হয় এই জিনিসগুলো বুঝতে পারছো। তোমাদের কাজ হচ্ছে একটু কষ্ট করে এই যে ই দিয়ে চারটা ফর্মুলা আছে এগুলো একটু মনে রাখবা, কারণ হচ্ছে অনেক জায়গায় তোমাকে অ্যাডভান্টেজ দিবে। আবার দেখো এই যে আধান ঘনত্ব সিগমা, এটা কিভাবে বের করা যায়, টোটাল আধানকে টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হয়। কারণ হইতেছে কি, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ আধান আছে সেটাই তো আধান ঘনত্ব। এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, কারণ এখানে সিগমা দ্বারা বোঝাইতেছে আধান ঘনত্ব, একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আধান বিদ্যমান তাকেই বলা হয় আধান ঘনত্ব। আর এই যে এপসাইলন, এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা, এটা লিখতে পারি। সো এখন একটা কাজ করি, এই যে তোমরা সিগমা জানি কি পড়ছো, এখন কিউ বাই এ পড়ছো না, এটা লিখতে পারি। আর এখানে অলরেডি কি আছে, একটা এপসাইলন আছে, তার মানে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কিউ বাই এপসাইলন এ। সো আমরা যদি একটু মিটিয়ে দিই, আচ্ছা আরেকটু করি এখানে, এর পরের লাইন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই যে ই আছে না, ইকুয়ালস টু কি লেখা যায় বুঝতেই পারতেছো, ভি বাই ডি লেখা যায়, আবার কিউ বাই এপসাইলন এ। একটু পরে বুঝতে পারবা কেন অ্যাকচুয়ালি আমরা ভাঙাইতেছি, কারণ আমাদের টার্গেট হইতেছে কি সমান। একটু আগে দেখো আমরা প্রথমেই সি ইকুয়ালস টু আমরা পড়ছি কি কিউ বাই ভি, এর পরে গোলাকার পরিবাহীর জন্য পড়ছি কি 4 পাই এপসাইলন নট আর, দুইটা কিন্তু বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট হইতেছে কি সমান্তরাল পাত ধারকত্ব বের করা, তার মানে আমাকে এই কাহিনী করে করে একদম সিতে চলে যেতে হবে। সো ই থেকে গেলাম ভিতে, কেন ভিতে গেছি, কারণ ভিতে যাইতে পারলে আমি অফকোর্স কোন জায়গায় যেতে পারবো, সিতে যেতে পারবো, খেলাটা হইতেছে অ্যাকচুয়ালি এই জায়গাতে। সো আমরা কি করলাম, ইকুয়ালস টু লিখলাম সিগমা বাই এপসাইলন, আবার এই সিগমার বদলে কি লেখা যায় কিউ বাই এ, কেন এটা আধান ঘনত্ব, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ আছে সেটি আধান ঘনত্ব, কিউ বাই এ লিখলাম। এরপরে কি করছি, কিউ বাই এপসাইলন এ ঠিকই লিখছি, বাম পাশটা একটু চেঞ্জ করে ফেলছি, কি করছি ইকুয়ালস টু যে ভি বাই ডি ওইটা লিখছি, কারণ একটু আগে তো তোমাদেরকে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, চারটা ফর্মুলা একটানা লিখছিলাম। এবার আসো, তার মানে ভি ইকুয়ালস টু কি লিখতে পারো তুমি, এটা নিচে আছে না, ওইটা তো ওই পাশে উপরে চলে যাবে, তার মানে কিউ ডি বাই এপসাইলন এ, রাইট? এখন আমরা একটু মিটিয়ে ফেললাম, মিটিয়ে আমরা যদি একটু উপরে চলে যাই, ভি ইকুয়ালস টু আবার কি লেখা যায়, কিউ বাই সি লেখা যায় না, খেয়াল করো তো, এইখানে আমরা একটা কাজ করতে পারি, ভি ইকুয়ালস টু কি কিউ বাই সি লেখা যায়, রাইট? আমরা এখানে একটা কাজ করে দিই, এখানে ভি এর বদলে কি লেখা যায়, কিউ বাই কি লিখতে পারি, সি লিখতে পারি, ইকুয়ালস টু কি লেখা যায়, কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন এ। এখন এক কাজ করে এটা কাইটা দিলাম 1 বাই সি। পরের লাইনে আমরা যদি উল্টায় দিই, সি ইকুয়ালস টু কি আসতেছে, এপসাইলন এ বাই কি
ডি। আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো তোমরা খুব সহজেই। সো এখন একটা কাজ করবা তোমরা কি, যেহেতু এটা আমরা ধরে নিতেছি কোন মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য। তো শূন্য মাধ্যমের জন্য তোমরা কি লিখতে পারো, এপসাইলন এ ডি। কে এর ভ্যালু কত নিশ্চয়ই বুঝতেই পারতেছো 1, কিন্তু মাধ্যমটা যদি চেঞ্জ হয়ে যায় তার জন্য কি আমার একটা কে আসবে না, এর জন্য আমরা লিখি এপসাইলন এ ডিভাইডেড বাই ডি ইনটু একটা কি আসবে, এখানের মধ্যে কে আসবে। আর অন্য যে কোনো মাধ্যম তো হতে পারে, তখন কে এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। আর তুমি যদি চাও শূন্য মাধ্যমের জন্য, তার মানে এটা লিখলেও চলবে, সি ইকুয়ালস টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। কে কেন লেখা লাগবে না, যেহেতু এপসাইলন নট, এই নট দ্বারা তো অলরেডি শূন্য মাধ্যম বোঝায় এবং কে এর ভ্যালু তো শূন্য মাধ্যমের জন্য 1। সো এপসাইলন নট লিখলে আর কে লেখার প্রয়োজন নেই। যখন এপসাইলন লিখবা, নট লিখবা না, তখন অফকোর্স তোমাকে কেটা উল্লেখ করে দিতে হবে। সো একদম যদি আমরা সহজ করে তোমাদেরকে বলি, একদম এক টানা যদি অঙ্কটা করাই, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার করে দিচ্ছি, কারণ বুঝে যাও, এগুলো বুঝে গেলে অনেক লাভ আছে। ইকুয়ালস টু যদি একদম লিখে ফেলি আমরা, কয়েকটা ফর্মুলা ইকুয়ালস টু কি লেখা যায়, ভি বাই ডি, আর কি, আর হইতে এখন শিখছো সিগমা বাই কি শিখলা, এপসাইলন, রাইট। আর বাকি দুইটা লিখলাম না, সি ইকুয়ালস টু কিউ বাই আর স্কয়ার, এটা তো জানোই তোমরা অলরেডি, এফ বাই কিউ। এই দুইটা এখন এখানে আর কাজে লাগবে না, এই দুইটা বক্স করে ফেললাম, আমার লাগবে এইটা আর এইটা। সো তুমি বুঝতে পারছো, ইকুয়ালস টু আমরা লিখলাম কি, সিগমা বাই এপসাইলন। পরের লাইনে কি করছি, ইকুয়ালস টু লিখলাম ভি বাই ডি, আর এই সিগমার বদলে এপসাইলন ঠিক আছে তার জায়গায়, সিগমার বদলে লিখলাম কি কিউ বাই এ, কারণ লিখা যায় তো যায় সিগমা সমান, কারণ সিগমা হইতেছে আধান ঘনত্ব, সিগমা মানে হইতেছে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ আছে। এখন যদি আমরা একটু ভি ইকুয়ালস টু আবার কি জানি, ভি ইকুয়ালস টু আর গ্রহণ যদি করে দিই কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন এ। পরের লাইনে আমরা কি কাজটা করছি, জাস্ট খুবই সিম্পল, ভি সমান সমান তো আবার তুমি বুঝতেই পারতেছো, কারণ একটু আগেই তো পড়ে আসছিলাম, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তার মানে ভি ইকুয়ালস টু কিউ বাই সি। এখানে ভি সমান সমান কি লিখতে পারি, কিউ বাই সি, এখানে কিউ ডি এপসাইলন এ, কিউ কিউ কাটা 1 বাই সি, উল্টায় দিলে সি ইকুয়ালস টু ওই পাশটা উল্টে যাবে, এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এখন আমরা কি বলতেছি, শূন্য মাধ্যমের জন্য লিখলে এপসাইলন নট এ বাই ডি, আর যে কোনো মাধ্যমের জন্য লিখলে এপসাইলন এ ডিভাইডেড বাই ডি একটু কে আসবে, ঠিক আছে। এই দুইটা ফর্মুলা তোমাকে ভাই একটু মনে রাখতে হবে, সবচেয়ে বেটার হয় এইটা মনে রাখলে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে কয়েকটা ফর্মুলা পাইলাম। কি কি পাইলাম, আমাদের জেনারেল ধারকত্ব হচ্ছে একদম ডেফিনিশন থেকে যেটা পাইছিলাম, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এখন তোমাদের কাজ হচ্ছে কি এখান থেকে শিখে ফেলবা কিউ ইকুয়ালস টু সি বি, এক নাম্বার। নাম্বার 2, গোলাকার পরিবাহের জন্য 4 পাই এপসাইলন নট আর। নাম্বার 3, সমান্তরাল পাত ধারকত্বের জন্য আমার ধারকত্বের ফর্মুলা সি ইকুয়ালস টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি ইনটু সাথে শিখবা কি কে। কারণ এটা যদি শিখতে পারো তাহলে শূন্য মাধ্যমটা অফকোর্স পারবা। এখানে জাস্ট কি বসাই দিবে শূন্য মাধ্যমের জন্য, নট এ আর কে এর ভ্যালু তো 1 ডিভাইডেড বাই ডি। এতটুকু পর্যন্ত ভাইয়া তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা একদম বেসিক জিনিসগুলো আগে বুঝে দিতেছি কিভাবে অ্যাকচুয়ালি আসলো। কারণ তুমি যদি মুখস্থ করো যে এটা ধারকের ফর্মুলা, এরপরে এটা গোলাকার, এটা সমান্তরাল, বাট কিভাবে আসতে ওই জিনিসগুলো একটু জানলে বেটার হয় আর কি। যেহেতু আমরা টাইম নিয়ে পড়াচ্ছি, সুতরাং আমাদের কাজ হচ্ছে এক্স্যাক্টলি কিভাবে চলে আসছে সবগুলো জিনিস জানি, রাইট। সো আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পারছো। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, না হয় আমি আরেকবার একটু রিপিট করব। কমেন্ট করে জানাও, কমেন্ট করে কুইক, খুব তাড়াতাড়ি জানাও। ওকে, অনেকেই জানাইছে যে বুঝছি ভাইয়া, তাহলে বুঝতে পারলে থ্যাংক ইউ। খুব সিম্পল, তাহলে এই তিনটা ফর্মুলা একটু মাথায় রাখবা, এটা রাখলেই কিন্তু তোমাদের অনেক জিনিস কিন্তু কভার হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা শিখবো হচ্ছে ধারকের
সঞ্চিত শক্তি। এই জিনিসটা শেখার পরেই হচ্ছে আমরা তোমাদের ডিরেক্টলি ম্যাথে চলে যাব। সো এখন আসো ধারকের সঞ্চিত শক্তি তুমি কিভাবে বের করবে। তো তোমরা এই ফর্মুলাটা নিশ্চয়ই জানো যে ইউ ইকুয়ালস টু কি, হাফ সি ভি স্কোয়ার। এটা এমনিতে অনেকটা ইয়ে টাইপের মতো আর কি, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার টাইপের মতো। ধারকের যে আমরা গতিশক্তির ফর্মুলা শিখছিলাম না, ওই টাইপের হাফ সি ভি স্কোয়ার। বাট তোমরা যদি একটু জানতে চাও কিভাবে আসছে, সেক্ষেত্রে তোমরা চাইলে দেখে নিতে পারো। এমনিতে দেখো তো আমরা ডাব্লিউ সমান সমান কি শিখছিলাম, কিউভি, মনে আছে? আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা বোঝার কথা যে কিভাবে বুঝবা। ডাব্লিউ ইকুয়ালস টু কি, কিউভি লিখলাম। তারপরে দেখো তো এটা কি কাজ না, কাজের একক জুল, সঞ্চিত শক্তি, এটা শক্তির একক হতো জুল, রাইট? সো আমরা এখন এই জিনিসটাকে কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি যে ডিইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি ডি কিউ। একই জিনিস দেখো, আগে কি লিখতাম, এটা ডব্লিউ লিখতাম, এটা কিউ লিখতাম, আর এটা ভি লিখতাম। আমি কিন্তু টার্ম চেঞ্জ করি নাই। দেখো এখনো বিভব আছে, চার্জ আছে, আর ডিইউ আছে। আচ্ছা ডিইউ কেন লিখতেছি, কারণ আমরা একটা ক্ষুদ্র অংশের জন্য বিভব শক্তি, আমরা ধারকের সঞ্চিত শক্তি বের করতে চাই। তারপরে এটাকে আমরা ইন্টিগ্রেট করে নেব, ইন্টিগ্রেট করে নিলে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাব। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা নিশ্চয়ই তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আমরা এই ফর্মুলাটা প্রুভ করব যে ধারকের সঞ্চিত শক্তি কিভাবে অ্যাকচুয়ালি আসছে। সো এটা তো বুঝতে পারছো যে ডি ইকুয়ালস টু ভি ডি কিউ লিখা যায়। কেন লিখা যায় আমরা আগে পড়ছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, তার মানে ডি ইকুয়ালস টু ভি ডি কিউ লিখা যায়, কারণ দুইটাই তো শক্তির ফরম্যাট। ওকে ডান। সো ডিউ লিখলাম, আর কিউ ইকুয়ালস টু আমরা তো একটু আগে পড়েছিলাম সিভি, তার মানে ভি ইকুয়ালস টু এটা তো আগে থেকেই জানো কিউ বাই সি। সো এই ভি এর বদলা কি লিখা যায়, নিশ্চয়ই কিউ বাই সি লিখা যায়, সাথে আছে ডি কিউ। সো আমরা এখন পর্যন্ত কি পাইলাম, এখন পর্যন্ত পাইলাম হইতেছে ডি ইউ ইকুয়ালস টু কিউ বাই সি ডি কিউ, রাইট? আমরা এই জিনিসটা পাইছি। এখন দেখো, এখন আমাদের কাজটা কি, খুবই সিম্পল। কি কাজ, আমাকে ইন্টিগ্রেট করতে হবে, কারণ এটা তো হইতেছে আমরা একটা ক্ষুদ্র অংশের জন্য ধারকের শক্তি বের করছি। আমরা চাইতেছি একদম ইন্টিগ্রেট করব কত থেকে কত পর্যন্ত, 0 থেকে ইউ পর্যন্ত। কাকে ইন্টিগ্রেট করব, ডিইউ কে। আর ওইখানে ডান পাশে ইন্টিগ্রেট করব আমরা কাকে, 0 থেকে হইতেছে কিউ পর্যন্ত, 4 0 থেকে কিউ পর্যন্ত, কিউ বাই সি কে ডি কিউ। সো আমরা জাস্ট তেমন কিছুই করি নাই, বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা ইন্টিগ্রেশন অপারেশন চালাইতেছি। এটা যেহেতু ডিইউ বুঝতে পারতেছো, আমরা এটা 0 থেকে ইউ লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করব, আর এটা হচ্ছে চার্জ কে করতেছি তো কিউ বাই সি, এই 0 থেকে কিউ লিমিটের মধ্যে আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করব। এখন আমাদের কাজ হচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো যে ডিইউ কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, ইউ। আর আমাদের লিমিট হচ্ছে কত, 0 থেকে ইউ পর্যন্ত। ডিইউ কে যদি ইন্টিগ্রেট করো ইউ পাবা। কেন পাবা, তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেই। যারা ডিফারেন্সিয়েশন জানো তাদের জানার কথা, ডিডিএক্স অফ এক্স, এক্স এর রেসপেক্টে এক্স কে করলে 1 হয়। কেন 1 হয়, কারণ পাওয়ার আছে 1, তোমরা তো জানো পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার 1 কমে যায়, x টু দি পাওয়ার 0 এর মান 1, মানে 1 into 1, দ্যাট ইজ ওয়াই आंसर 1। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন তো ঠিক উল্টা প্রক্রিয়া। সো খেয়াল করো তো, আমরা যদি ডি ডি ইউ, ইউ এর রেসপেক্টে ইউ কে করতাম, তাহলে आंसर আসতো 1। তার মানে এখন খেয়াল করো তো, এইটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইতেছি। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তো উল্টা প্রক্রিয়া, তার মানে এইটাকে ইন্টিগ্রেট করলে এটা পাবো। সো এইখানে ডিইউ ইন্টিগ্রেট করতেছি, কাকে করতেছি, কিছুই তো নাই, মনে মনে তো 1 আছে, রাইট? সো 1 কে ইন্টিগ্রেট করলে ইউ পাবো। কেন, কারণ ইউ কে যদি ডিইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম, ডি ডিইউ এর রেসপেক্টে, তখন 1 পাইতাম। সো 1 কে আবার ইন্টিগ্রেট করলে ইউ পাবা। অথবা এইভাবেও চিন্তা করতে পারো, ইন্টিগ্রেশনটা 0 থেকে ইউ, কিছু নাই মানে তো 1 মানে কি ইউ টু দি পাওয়ার 0 লেখা যায়। কেন লেখা যায়, তুমি তো জানো কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হইতেছে 1। সো ডিইউ। এখন ইন্টিগ্রেশনের একটা ফরম্যাট আছে, কি ফরম্যাট, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার 1 কমে, পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার 1 কমে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার 1 না কমে পাওয়ার 1 বেড়ে যায়। তার মানে এখানে 0 আছে, পাওয়ার 1 যদি বাড়ে, এখানে 0 প্লাস 1 মানে आंसर 1, আর উপরের পাওয়ারটাই নিচে চলে আসবে, তার মানে ইউ বাই 1, তার মানে ইউ। সো এই জিনিসটা বুঝতে পারছো, আমাদের কাজটা খুবই সহজ। আমরা কি করলাম, ডিইউ কে ইন্টিগ্রেট করলে ইউ পাবো। এই জিনিসটার জন্য এত ফর্মুলা কিছুই দরকার নাই, তুমি এটা বুঝতেছো। ক্ষুদ্র ক্ষুদ্র ডিইউ অংশগুলো সব যদি ইন্টিগ্রেট করি একসাথে করি, তো অফকোর্স ইউই পাবো।
ওকে ডান। এটা বোঝানোর একটা কারণ আছে, বেশিরভাগ ফার্স্ট ইয়ারের পোলাপান তো তোমরা অনেকেই আছে ইন্টিগ্রেশন করোই নাই এখনো, সো তোমাদের মাথার 3 হাত উপর দেওয়া যাবে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারের পোলাপান এবং যে সকল গরিব পোলাপান ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো কিন্তু এখন ইন্টিগ্রেশন জানো না, তাদের জন্য অ্যাকচুয়ালি ডিটেইলস পড়া খুব সহজ। ডিইউ ছোট ছোট অংশ একসাথে করে ফেলো, ইউ পাবা। এখন কাজটা কি তুমি করতেছো কার রেসপেক্টে, কিউ এর রেসপেক্টে, ডি কিউ রেসপেক্টে কিউ কে করবা, তার মানে সিট অফ কোর্স কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টার্ম কোথায় চলে আসে, বাইরে চলে আসে 1/c। আর এইখানে 0 থেকে কিউ পর্যন্ত কাকে করতে হবে, কিউ কে করতে হবে, 1/c বাইরে নিয়ে আসলে ডি কিউ। তো তুমি তো নিয়ম জানোই ভাই, এটার পাওয়ার আছে 1, পাওয়ার 1 বেড়ে যায়, 1 এর সাথে 1 বাড়লে কত হবে 2, আর এই উপরের পাওয়ারটাই কোথায় হবে, নিচে হবে। খুব সহজ, পাওয়ার 1 বাড়বে ওই পাওয়ারটাই নিচে হবে, কারণ ডিফারেন্সিয়েশনে উল্টা, ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 কমে, এখানে বাড়বে, ডিফারেন্সিয়েশনে পাওয়ারটা সামনে চলে আসে মানে গুণ হয়, যেহেতু উল্টা এর জন্য এটা ভাগ হবে, রাইট। সো আমরা কি করতেছি, পাওয়ার 1 বাড়াইতেছি আর পাওয়ারটা দ্বারা ভাগ দিতেছি। সো এর পরের লাইন আমরা লিখতে পারি, এইখানে 0 ইউ লিখলাম 1c, আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি পাবো আমরা, হইতেছে কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 পাবো। আবার আমরা লিমিটটা বসিয়ে দিলাম 0 থেকে কিউ লিমিট, রাইট। সো আমরা পরের লাইন যদি একটা কাজ করি, এখানে একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। এখানে ইউ ইউ এর জায়গায় যদি বসাই হবে ইউ মাইনাস 0, যদি ইউ এর জায়গায় যদি 0 বসাই তাহলে তো 0ই হবে, 1/c। তারপরে কি লিখতে পারো, বুঝতেই পারতেছো। এখানে আমরা একটা কাজ করি, যেহেতু 1/2টা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আবার বাইরে নিয়ে আসি, তাহলে কিউ কিউ এর জায়গায় বসালে তো বুঝতেই পারতেছো কি হবে, কিউ স্কয়ার। আর 0 বসালে কিউ এর জায়গায় -0। কি করছি, বেশি কিছু না, হাফ সামনে নিয়ে আসছি, রইল কিউ স্কয়ার। বুঝতেছি, একবার আপার লিমিট বসানো লাগবে। কিউ এর জায়গায় যদি কিউ বসাও তাহলে তো কিউই, আর স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস কিউ এর জায়গায় 0 বসাবা তাহলে 0 আসবে। নিয়মটা কি, আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস হবে, রাইট। সো এরপরে যদি ভাইয়া তুমি একটু ক্যালকুলেশন করো, একটু মিটাই দিলাম আমরা, ক্যালকুলেশন করলে u - 0 দ্যাট ইজ u, এখানে হাফটা সামনে নিয়ে আসলাম, সিটা নিচে, উপরে কি কিউ স্কয়ার, রাইট, কিউ স্কয়ার, আর সিটা কোথায় আছে, নিচে আছে। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, কিউ বাই সি। এখন দেখো তো ভাইয়া, তুমি কি কাজ করতে পারো, তুমি করতে পারো, দেখো কিউ ইকুয়ালস টু কি লেখা যায়, তোমার কাজ হইতেছে কিউ ইকুয়ালস টু সিবি লেখা যায় না, দেখো হাফ, কেন, কারণ সি ইকুয়ালস টু ছিল কিউ বাই বি, একদম স্টার্টিং এ ফর্মুলা শিখাইছিলাম, আর গুণন যদি করে ফেলো কিউ ইকুয়ালস টু কি হবে, সিবি, কিউ ইকুয়ালস টু কি, সিবি, ওকে ডান। সো এখানে কিউ ইকুয়ালস টু যদি সিবি লিখি, স্কয়ার করি, তাহলে সি স্কয়ার ভি স্কয়ার আসবে না, ডিভাইডেড বাই সি। এখন এইটার এটা যদি কাটাকাটি করে ফেলো সি, দেখছো এই যে আমার ফর্মুলাটা চলে আসে হাফ সিবি স্কয়ার। দেখছো কত কাহিনী করে। তো তোমাকে ভাই আউটলাইনে মনে রাখতে হবে এই জিনিসটা, এটা তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, দেখো তুমি যদি দুনিয়া উল্টাইও ফেলো, একদম শিখতে শিখতে মহাপণ্ডিত হয়ে যাও, একদম প্রুফ কিভাবে আছে সব খুঁজে খুঁজে দেখলা, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এই ফর্মুলা মনে নেই, তুমি অঙ্ক করতে পারবে না, দিস ইজ ট্রুথ। সো আগের জিনিসগুলা তুমি মনে রাখতে পারবা কি পারবা না, নট নেসেসারি, জানার জন্য আমাদেরকে পড়তে হয় কিভাবে অ্যাকচুয়ালি আসছে, আমাদের নলেজটা ব্রড করার জন্য। বা তোমাকে যদি ফিজিক্সে ভালো করতে হয় তাহলে মাস্ট এই জিনিসটা জানা থাকতেই হবে, আগের কি বুঝছো বুঝছো না ডাজন্ট ফ্যাক্ট, এটা হচ্ছে জানার জন্য, তুমি মনে একটা শান্তি পাইলা যে আচ্ছা এটা আসছে, কিভাবে আসছে একটু দেখি বা জানলা। কিন্তু এমনিতে ঘ নাম্বারের অনেক প্রশ্ন আনসার করতে পারবা শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ জানলে। সো ভাইয়া তোমার ডিউটি হইতেছে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে হবে। সো আমরা এখন কি বুঝলাম, আমাদের সঞ্চিত শক্তি ধারকের হাফ সিবি স্কয়ার, তুমি চাইলে কিন্তু হাফ কিউ লিখতে পারো, কিউ স্কয়ার বাই সিও লিখতে পারবো, দেখছো কত সহজ একটা জিনিস। সো এইভাবে তোমাকে ধারকের সঞ্চিত শক্তিটা শিখে ফেলতে হবে। সো নাম্বার 4, এখন হচ্ছে যে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি বের করব। সো আমরা এখন আর ইউ লিখলাম না, লিখলাম ইউ প্রাইম। আগে কি শিখছি, টোটাল সঞ্চিত শক্তি হাফ সিবি স্কয়ার, রাইট। এখন চাইতেছি আমরা একক আয়তনের জন্য সঞ্চিত শক্তি, তাই একক আয়তনে কি করতে হবে, টোটাল সঞ্চিত শক্তিকে টোটাল আয়তন দ্বারা ভাগ দিতে হবে ভি। সো আমরা আয়তন না লিখে এ আর ডি লিখলাম, কেন, কারণ ক্ষেত্রফল আর সাথে যদি তুমি দূরত্ব রিলেটেড আরেকটা টার্ম গুণ করো তাহলে কি আয়তন পাবা না, কারণ তোমরা তো জানো ভি ইকুয়ালস টু এডি। আচ্ছা এই ভি কিন্তু আবার বিভব না, এটা হচ্ছে ভলিউম, মনে রাখো। সো আমরা টোটাল শক্তিকে সঞ্চিত শক্তিকে যদি আমরা এডি দ্বারা ভাগ করি তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি পাবো। সো ইউ ইকুয়ালস টু তো তুমি জেনেই গেছো ভাই, ইকুয়ালস টু কি জানো, হাফ সিভি স্কয়ার,
ডিভাইডেড বাই কি এডি, রাইট? এখন আমার কাজ হচ্ছে কি ভাইয়া, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে তো হাফ, আর এখানে ভি ইকুয়ালস টু কি লেখা যায়, ইডি লেখা যায় না? ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ইডি, স্কয়ার ডি স্কয়ার লিখলাম ডিভাইডেড বাই এ আর ডি, রাইট? এর পরের লাইনে দেখো আমরা কি করতে পারি, এডি লিখলাম, ফাইন, হাফ লিখলাম, আর সমান্তরাল পাতের জন্য তো ভাইয়া তুমি ধারকত্বের ফর্মুলা শিখছো, সি ইকুয়ালস টু কি এপসাইলন নট এ বাই ডি। আমরা হইতেছে শূন্য মাধ্যমের জন্য বের করি, হাফ এপসাইলন এফ ডি, আর এখানে স্কয়ার করলে বুঝতেই পারতেছো ই স্কয়ার ডি স্কয়ার হবে। এখন একটা কাজ করি আমরা, এই যে এপসাইলন এ আছে না, এই ডিটা কি ভগ্নাংশ আকারে নিচে আছে, তো আমরা আচ্ছা এখানে করে ফেলি অঙ্ক, এটাকে একটু ক্যালকুলেশন করে ট্রেনে যদি এখানে নিয়ে আসি, তাহলে হাফ এপসাইলন নট এ স্কয়ার ডি স্কয়ার ডিভাইডেড বাই এই এডি, তো এ আগেরই ছিল, ডি ছিল, আর এই ডিটা নিচে চলে আসবে, তার মানে ডি ইনটু ডি, এই ডি আর আরেকটা ডি নিচে চলে আসলে কি হবে, ডি স্কয়ার। সো এখন দেখো এই ডি স্কয়ার কাটা, এই এ আর এই এ কাটা, তার মানে আমরা ইউ প্রাইম ইকুয়ালস টু আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, হাফ এপসাইলন নট ইনটু ই স্কয়ার। এটা হইতেছে আমার ধারকের একক আয়তনের সঞ্চিত শক্তি। সো ভাইয়া মোটের উপর এই 5 থেকে 6টা সূত্র যদি পারো, ইনশাআল্লাহ তোমাকে ধারকের উপর কেউ আটকাতে পারবে না। সো ব্যাপারটা খুবই সিম্পল। আমরা কি কি শিখলাম, ধারকের সঞ্চিত শক্তি হাফ সি বি স্কয়ার শিখলাম ইউ। এখন আমরা একক আয়তনের জন্য বের করতেছি, টোটাল শক্তিকে টোটাল আয়তন দ্বারা ভাগ করলাম এডি। এখন আমার কাজ কি হচ্ছে, ইউ ইকুয়ালস টু তো জানি আমরা হাফ সি বি স্কয়ার। আজকের ক্লাসটা দেখছো একদম একটার সাথে কিন্তু আরেকটা ইন্টারনালি কানেক্টেড, তুমি যদি আগেরটা না জানো পরের ফর্মুলাটা তুমি প্রুভ করতে পারবে না, এর জন্য একদম সিকোয়েন্স অনুযায়ী আমরা যাচ্ছি। এখন কি এডি লিখলাম, হাফ সি তো জানো এক ধারকের জন্য আমরা পড়ছিলাম না, সমান্তরাল পাত ধারকত্ব এপসাইলন এ বাই ডি, রাইট? এখন ভি ইকুয়ালস টু আবার কি জানি, ইডি স্কয়ার করলে স্কয়ার ডি স্কয়ার ডিভাইডেড বাই এডি। সো এটা ডিটা নিচে চলে আসবে, তাহলে এপসাইলন এ স্কয়ার ডি স্কয়ার, আর ডি চলে আসলে এ ডি স্কয়ার, ডি স্কয়ার ডি স্কয়ার কাটা এ কাটা হাফ এপসাইলন নট স্কয়ার। সো একদম দিন শেষে যদি বলি ভাইয়া তোমাকে দেখো ধারক রিলেটেড ম্যাথগুলো করার জন্য তোমাকে কি কি জানতে হবে। ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান একদম যদি সহজ করে বলি, তুমি জানবা হইছে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এর পাশে তুমি এটা আরো সহজে মনে রাখতে পারবা কিউ ইকুয়ালস টু সি ভি, রাইট? কিউ ইকুয়ালস টু কি সি ভি। ওকে, নাম্বার টু, এটা তো পড়লাম আমরা যে ধারক কিভাবে বের করা লাগে। তারপরে গোলাকারের জন্য ধারকের ফর্মুলা 4 পাই এপসাইলন আর, এটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারকত্ব। নাম্বার 3, সমান্তরালের জন্য কি পড়ছিলাম ভাইয়া, এপসাইলন এ কে বাই কি শিখছিলাম, ডি, রাইট? এরপরে আমরা কি শিখছি এখন, সমান্তরাল পরিবাহীর জন্য আচ্ছা ধারকের সঞ্চিত শক্তি ইকুয়ালস টু কি হাফ সি বি স্কয়ার। তোমরা চাইলে কিন্তু এটাকে কি লিখতে পারো, হাফ কিউ স্কয়ার বাই সিও লিখতে পারো, রাইট? এইভাবে কিন্তু আমরা পারি, তুমি চাইলে আরো কিছু এখান থেকে অ্যাড করতে পারো, আবার হাফ কিউভিও লিখতে পারো চাইলে, হাফ কি লিখতে পারি, কিউভি। কিভাবে, কারণ খেয়াল করো ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার। তো আমরা কি করলাম, হাফ একটা কাজ করতে পারি, সি লিখলাম, সিভি ইন্টু ভি লেখা যায় না, হাফ কিউ মানে তো সিভি, কিউ মানে সিভি, তো আমরা কিউ লিখলাম, ভি লিখলাম। দেখছো, মানে তুমি চাইলে কিন্তু অনেকগুলো ফরম্যাট দাঁড় করাইতে পারো। আরেকটা লিখলাম নাম্বার 5, একক আয়তনের জন্য সঞ্চিত শক্তি ইউ প্রাইম কি শিখলাম, টোটাল শক্তিকে এডি দ্বারা ভাগ দিতে হবে, রাইট? টোটাল শক্তিটা জানি কি ছিল, হাফ সিভি স্কয়ার, অথবা এর চেয়ে আপডেট ভার্সনে কি পেলাম, হাফ এপসাইলন নট ইনটু স্কয়ার। এটা অফকোর্স শূন্য মাধ্যমের জন্য, আর অন্য মাধ্যম হলে এপসাইলন কে আসবে, একটা এপসাইলন কে স্কয়ার। সো এই যে 5টা ফর্মুলা তোমাদেরকে শিখাইলাম, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে ক্লিয়ার কিনা। যদি বুঝতে পারো তাহলে এইগুলো রিলেটেড আমরা ম্যাথগুলো করাবো। আমাকে একটু কুইক রেসপন্স করো যে তোমরা বুঝতে পারছো কিনা, আমি একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। কমেন্ট করে জানাও তাড়াতাড়ি যে তোমরা বুঝতে পারছো কিনা, না বুঝলে আবারও রিপিট করব, সমস্যা নাই।
আবারও রিপিট করা যায়। জানাইতে থাকো, সবাই জানাইতে থাকো কমেন্ট করে। কমেন্ট করো, আজকে একদম কমেন্টে বন্যা তুইলা দাও। আর আমি এই সময় মোবাইলে চার্জ করে ফেলি, 1% হয়ে গেছে অলরেডি, তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না। কমেন্ট করতে থাকো, ঠিক আছে? তোমাদের হচ্ছে কমেন্ট করতে থাকো, দেখি আমরা কারা কারা কমেন্ট করছো। আর যতটুকু পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছে, যদি বুঝতে সমস্যা হয় বা এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন যদি থাকে, সেটা আমাকে কমেন্টে করতে পারো, আমি তোমাদেরকে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখি আপনারা কারা কারা কমেন্ট করছেন। একজন লিখছে যে ভাইয়া একটা গল্প বলেন। ভাইয়া আমি তো গল্প পারি না, একদম পারি না, ঠিক আছে? ওয়েট করুন ভাই। আচ্ছা, একজন জানাইছে যে ভাই ইউ কি? ভাইয়া ইউ হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, রাইট? সো আমরা আরেকবার একটু বলি। প্রথম কাজ হচ্ছে কি, আর তোমরা কমেন্ট করতে থাকো, রাইট? আমরা আরেকবার একটু বলে দিই, যদি তোমরা পরে জয়েন করে থাকো আর কি। এটা হচ্ছে আমরা আজকে টপিকটা নিচ্ছি তড়িৎ ধারকের উপর, এবং তড়িৎ ধারক রিলেটেড যে ফর্মুলাগুলো জানলে তোমরা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা। এই 5টা ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, এবং এই 5টা ফর্মুলা অ্যাকচুয়ালি কিভাবে আসছে এতক্ষণ পর্যন্ত ক্লাসে আমরা এতটুকুই ডিসকাস করছি। এখন আমরা ম্যাথে যাব। ম্যাথে যাওয়ার আগে মনে রাখবে, সিম্পলি ধারক মানে হইতেছে একক বিভব পার্থক্যের জন্য যতটুকু চার্জ প্রয়োজন সেটাই ধারক। সো টোটাল চার্জকে টোটাল বিভব দ্বারা ভাগ করলে একক বিভবের জন্য আমরা চার্জটা পেয়ে যাবো, এটাই সি। সো আমরা দেখাইছি যে গোলাকার, যখন তোমাকে বলবে গোলাকার পরিবাহীর জন্য ধারক কত, তখন ফর্মুলা লিখবে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর, রাইট? তোমাকে যখন বলবে সমান্তরাল পাত ধারক কত, তখন এপসাইলন নট এ কে বাই ডি। ভালোভাবে মনে রাখো, জেনারেলি ধারকের ফর্মুলা এইটা। গোলাকার ধারকত্ব বের করার জন্য বলে লিখবা এইটা। যদি তোমাকে বলে সমান্তরাল পাত ধারকত্ব, তখন লিখবা এইটা। যদি তোমাকে বলে ধারকের সঞ্চিত শক্তি বের করো, তখন ভাইয়া তুমি লিখবা এইটা। এবং অনেকগুলো ফর্মুলা দেখছো, হাফ সি বি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি লিখতে পারো, হাফ কিউ বি। অনেকগুলো কেন লিখছি? কারণ পরীক্ষাতে যে ভাইয়া সবসময় সি ভি দেওয়া থাকবে এমন তো কোনো কথা নেই। তোমাকে হয়তো কিউ সি দিয়েও বলতে পারে ধারকের সঞ্চিত শক্তি বের করো, কিউ ভি দিয়েও বলতে পারে। সো ফর্মুলাগুলো মুখস্থ থাকলে ডিরেক্টলি তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। যেমন এরকম একটা বোর্ডে অনেক লম্বা একটা প্রশ্ন আসছিল। এরপর ইউ প্রাইম, ইউ প্রাইম একক আয়তনে সঞ্চিত শক্তি কিভাবে বের করবা? টোটাল শক্তিকে এডি অর্থাৎ আয়তন দ্বারা ভাগ দিবা, তাহলেই তো একক আয়তনের জন্য সঞ্চিত শক্তি পাবা। আর এটাকে তুমি চাইলে আর কি লিখতে পারো, তুমি চাইলে কিন্তু হাফ এপসাইলন নট স্কোয়ার দ্বারাও লিখতে পারো। কেন? কারণ এটাকে আমরা ক্যালকুলেশন করে এই জিনিসটা নিয়ে আসছিলাম। সো আই থিঙ্ক তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এবার আসো, ফর্মুলা যদি জানা না থাকে তাহলে এক্স্যাক্টলি তোমার প্রবলেম কোন কোন জায়গায় হবে। ধরো তোমাকে আমি একটা শর্ট মানে এমসিকিউ দিই, এই প্রশ্নটা একবার একটা এমসিকিউতে আসছিল, বাট এটা মোটামুটি লেভেলের
একটা বড় ম্যাথই ছিল। আচ্ছা আমি হচ্ছে তোমাদের এই এমসিকিউটা একটু খুঁজে বের করে ফেলি। এটা হইতেছে দিনাজপুর বোর্ড 2015 সালে আসছিল দিনাজপুর বোর্ডে, যে আমরা একটু এখানে লিখে ফেলি আমাদের ইয়েটা, আমার যে কোয়েশ্চনটা ছিল, একটি সমান্তরাল পাত ধারকের একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল। একদম সহজ করে বলি ভাইয়া, তুমি ফর্মুলা জানবা ম্যাথ পারবা, ফর্মুলা জানবা না ম্যাথ পারবা না, খুব সিম্পল। তুমি যদি একদম পিএইচডি করে ফেলো আর ফর্মুলা তোমার জানা না থাকে, কিভাবে মনে না রাখতে পারো, তাইলে কিন্তু আটকে যাইবা। সো খুবই সহজ, তোমাকে ফর্মুলা জানতে হবে প্রচুর, ফর্মুলা জানলে দেখবো অঙ্কটা তুমি খুব ফাস্ট করতেছো এবং দেখেই কিন্তু আনসার বলে দিতে পারবা যেটা আনসার এক্স্যাক্টলি কত হবে। সমান্তরাল পাতের ক্ষেত্রফল হইতেছে 0.0